গিয়েছিল, মামাদের সাহায্য নিয়েছিল, কিন্তু তাতে কি লাভ হলো? বরং সিচুয়েশনটা পুরো গোদার উপরে বিস্ফোরা হয়ে দাঁড়ালো পদ্মর জন্য। এখন তো নিজের মাথাটা নিজেই ফাটাতে মন যাচ্ছে। এত পাষাণ কেন ওর মাহাত ভাই? জলদস্যু একটা। পদ্মকে একটুও ভালোবাসে না, বাসলে কি আর এমন অত্যাচার করতে পারতো? ইস, ও স্বাদের ঘুমটা। স্কুল থেকে ফিরে একটু শান্তির ঘুম ঘুমাচ্ছিল পদ্ম, কিন্তু শান্তি জিনিসটা যেন চিরকালই ওর শত্রু। সন্ধ্যা হতেই এক প্রকার রাগে গনগন করতে করতে বাড়িতে পা ফেলে মাহাত। ডানে মানে কোথাও না তাকিয়ে সরাসরি পদ্মর রুমে ঢুকে পড়ে। পদ্ম তখন 7 হাত ঘুমের নিচে তলিয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে কি সুন্দর স্বপ্ন দেখছিল। আর তখনই অন্ধকার ঘরের বাতি সব জ্বালিয়ে পদ্মর হাত ধরে বিছানা থেকে একদমে টেনে তোলে মাহাত। আঙ্গুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে কঠোর কণ্ঠে আদেশ করে মুখ হাত ধুয়ে 5 মিনিটের মধ্যে রুমে হাজির হতে। মুখে বলে আর 1 মিনিটও দাঁড়ালো না মাহাত। ঝড়ের বেগে যেমন করে এসেছিল তেমনই তুফানের গতিতে হুড়মুড় করে ওখান থেকে আবার চলে গেল নিজের রুমে। পদ্মর ঘুমের রেশ তখনও বহাল দশায়। আচানক ঘুম থেকে ডেকে তোলায় মাথাটা ভীষণ ধরেছে বেচারির। তবে পদ্ম বুঝতে পারে হাওয়া ভীষণ গরম আজ, কিন্তু কারণ কি জানা নেই। তাই কোনো তর্কাতর্কি না করে ওয়াশরুমে গিয়ে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে পা বাড়ায় মাহাতের রুমের দিকে। তবে ভেতরে ঢোকার আর সাহস কুলাতে পারে না। তাই হাঁসফাঁস করে দরজার এক কোণে দাঁড়িয়ে ভাবতে থাকে আজ আবার কি হলো। পেলক কপালে ওর চিন্তার ভাঁজ গাঢ় হয়। যা হাতরে হিসাব মিলাতে পারে না বেচারি। নিজের কর্মকাণ্ডে নিজেই বেমালুম ভুলে গেছে। তবে একটু জোর দিতেই হঠাৎ করেই পদ্মর ষষ্ঠ ইন্দ্রিয় জেগে ওঠে। দরজা না খুললেও মাহাত বুঝতে পারে দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। আর ব্যক্তিটা যে কে হতে পারে তা ওর অজানা নয়। তাই কোনো রকম ভনিতা না করেই বিরস কণ্ঠে আদেশ করলো, ভেতরে আয় পদ্ম। গম্ভীর কণ্ঠে বুকটা কেঁপে উঠল পদ্মর। দরজা খুলে জড়সড় হয়ে মাহাদের সামনে দাঁড়াতেই শাস্তির ঘোষণা হলো। আর তখন থেকেই এক পায়ের উপরে ভর করে কান ধরে দাঁড়িয়ে আছে পেছনে। এখন তো পা দুটো ব্যথায় কেমন টনটন করছে। বারবার কান ধরে হাতও সরে যাচ্ছে। অপরদিকে মাহাত যেন অনুভূতি শূন্য। ওর কোনো হেলদোল নেই। পদ্মর কষ্টে যেন ওর কোনো ভূমিকাই নেই। এদিকে পদ্মর চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। মাহাত ভাই জানলো কিভাবে এসব? কে ভরা মাঠে ওর হাড় ভেঙেছে? মামারা তো কখনো এমন করবে না, পদ্ম জানে। মামারা ওকে খুব ভালোবাসে। তাই তো শায়লা মামি ছাড়া বাকি 2 মামিও স্কুলের ঘটনাবলীর আগাগোড়া কিছুই জানে না। জানলে এতক্ষণ তুলকালাম লেগে যেত বাড়িতে। স্কুল থেকে আসার পর বড় মা অবশ্য বার কয়েক জিজ্ঞেস করেছিল বড় মামাকে স্কুল থেকে কেন ডেকেছিল তাদের, কিন্তু বড় মামা সত্যি বলেননি। বরং পদ্মর পেট ব্যথার অজুহাত দেখিয়ে কৌশলে কথা চেপে চলে গিয়েছিল। কারণ বড় মামাও ভালো করে জানে তার স্ত্রী জানতে পারলে সারা দিন গজাবেন তার কানের কাছে। এমনকি লেকচার দিয়ে দিয়ে বাচ্চা মেয়েটার জীবন প্যারাময় করে ফেলবে। মামারা সব বুঝে, বড় মায়ের রাগের কারণটাও জানে। তাই পদ্মর কোনো দুষ্টুমির কথা তারা জানতে পারলেও কখনো বাড়িতে প্রকাশ করে না, বরং গোপন রাখারই চেষ্টা করে সর্বদা। তবে একবার জানতে পারলে শুধু পদ্ম নয়, সিরাজুল সাহেবেরও ক্লাস নিয়ে ছাড়বে জাবেদা। এমনই তার মতে। সকলের আশকারায় আশকারায় দিন দিন পদ্ম নাকি আরও রসাতলে যাচ্ছে। ভবিষ্যতে ওর বিয়ে শাদী দিলে সবাইকেই ভুগতে হবে। কিন্তু এখন চিন্তা সে বিষয় না। চিন্তা হলো মাহাত ভাই জানলো কি করে। মাহাত ভাইয়ের ভয়েই তো আমাদের কল করতে বলেছিল। কারণ পদ্ম জানতো মাহাত জানলে ওর পিঠে ছাল তুলে রোদে শুকাবে। বড্ড পাষাণ ওর মাহাত ভাই। দুষ্টুমি সহ্য হলেও বাড়াবাড়ি রকমের কোনো কিছু একদম সহ্য করতে পারে না। কিন্তু এরপরও পদ্ম আজ আবারও গন্ডগোল পাকিয়ে বসে আছে। শুধু কি গন্ডগোল, ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল। ভীষণ দুষ্টুমির জন্য পদ্ম এমনিতেই স্কুলে অনেক ফেমাস। প্রত্যেকটা টিচার ওকে চেনে কেবল দুষ্টুমির খাতায় নামের কারণে। শুধু দুষ্টুমির জন্য নয়, পড়াশোনায়ও পদ্ম অনেক ভালো। তবে তার অবদান অবশ্যই মাহাদের। মাহাত পড়াশোনার ব্যাপারে খুব কঠোর, একটুও ফাঁকিবাজি সহ্য করে না, না করতে দেয় পদ্মকে। সেবার পরীক্ষায় পদ্ম অঙ্কে কিছু মার্ক কম পাওয়ায় মাহাত ওকে কঠিন শাস্তি দিয়েছিল। পুরো 1 সপ্তাহ পদ্মর সাথে কোনো কথা বলেনি মাহাত। তবে দূর থেকে সব দায়িত্ব পালন করে গিয়েছিল। পদ্ম কত চেষ্টা করেছিল মাহাতকে মানাতে, কানে ধরে উঠবস করেছিল, কেঁদে কেঁদে চোখের পানি নাকের পানি সব এক করেছিল। তবুও মাহাদের শক্ত মন গলানো সম্ভব হয়নি। ছোটবেলা থেকে পদ্ম এমনিতেই মাহাদের ন্যাওটা। মাহাত ছাড়া ওর আবদার আর কারোর কাছেই ছিল না। সারাদিন মাহাত মাহাত করে বাড়ি শুদ্ধ মানুষের জীবন অদিষ্ট করে তুলত। এমনকি বাড়িতে যতক্ষণ থাকবে
সারাক্ষণ মাহাদের আগে পিছে ঘুরঘুর করতে দেখা যাবে তাকে। অন্য কাউকে মাহাদের আশেপাশে ভিড়লে পর্যন্ত দিতে চাইতো না। কেউ কারণ জিজ্ঞেস করলে বলতো, মাহাত ভাই তো আমার, আমি আমার মাহাত ভাইকে কাউকে নিতে দিব না। কাজের জন্য বা বন্ধুদের সাথে কোথাও ভ্রমণে গেলে একদিন পদ্মকে মানানো গেলেও পরের দিন ফোন করে পদ্ম আসার জন্য প্যারা দিত মাহাতকে। এমনকি কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলে ফেলত। শেষবার তো মাহাত যখন সিলেট গেল, কান্না করতে করতে পদ্ম জ্বরই এসে পড়ে। এরপর থেকে মাহাত সব ছেড়ে দেয়। ভ্রমণ করা খুব পছন্দ ছিল ছেলেটা, কিন্তু নিজের শখ বিসর্জন করে দেয় এই বাচ্চা মেয়েটার আবদার রাখতে গিয়েই সেদিন। হৃদয়ের অন্তর্দেশের গহীনে হালকা সুখানুভূতি হলেও মুখ খুলে শুধু একটা কথাই শোনা যেত মাহাদের কণ্ঠনালী থেকে, আর কত জ্বালাবি ফুল, তোর জ্বালায় মরেও শান্তি পাবো না মনে হয় আমি। যে মাহাত ছাড়া পদ্ম কিছুই বোঝে না, সে মাহাত পুরো 1 সপ্তাহ কথা বলেনি ওর সাথে। এটা পদ্মর জন্য কঠিন থেকে কঠিন শাস্তি ছিল। পদ্ম কান ধরে সরি বলেছিল। পরের বার অঙ্কে সবচেয়ে বেশি নাম্বার এনে মাহাত সহ পুরো স্কুলে নিজের সুনাম অর্জন করেছিল। সেই সময়কার কথা মনে পড়লে পদ্মর আজও খুব কষ্ট লাগে। তাই তো পদ্ম এমনি যতই দুষ্টুমি করুক না কেন, মাহাত রাগ করবে বলে পড়াশোনার ব্যাপারে একদমই সে ভীষণ সিরিয়াস। তবে আজ পদ্ম একটু মনমরা হয়েই বসেছিল ক্লাসে, যা ওর স্বভাবের একদম বিপরীতে ছিল। ওর সহপাঠীরা তো দেখে অবাক, তবে সবাই মনে মনে ভীষণ খুশিও ছিল পদ্মকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে। অন্তত একটা দিন তো শান্তিতে মিলবে। আসলে পদ্মর মন খারাপের কারণ হলো ও ক্লাসের মেয়ে রিমঝিম। কয়েকদিন পর স্কুলে কিসের যেন একটা অনুষ্ঠান আছে, পদ্ম ঠিকভাবে জানে না। আর সেই অনুষ্ঠানে রিমঝিম নাচবে, আর তার জন্য প্রতিদিন স্কুলে এসে রিমঝিম স্কুল অডিটোরিয়ামে গিয়ে নাচের প্র্যাকটিস করে। আজও করছিল। কত টিফিন বিরতি চলছিল তখন। অডিটোরিয়ামের সামনে গিয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে রিমঝিমের নাচের উপর। মেয়েটা নাচছে কম, ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফাচ্ছে বেশি। আবার সবাই বলে এই মেয়ে নাকি এই স্কুলের সবচেয়ে সেরা ডান্সার। পদ্ম তো নাচ দেখেই পেট ফেটে হাসা শুরু করলো। হাসতে হাসতে ও পেট চেপে বসে পড়ে মাটিতে এক সময়। এই এক মহা সমস্যা পদ্মর, যখন হাসি আসে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। স্থানকাল ভেদ করে শুরু হয়ে যায়। পদ্ম কীভাবে হাসতে দেখে রিমঝিম তো রেগে মেগে আগুন বেগুন রূপ ধারণ করলো। ওর নাচকে অপমান করার মতো সাহস স্কুলের কারোরই নেই। ওর মা স্কুলের টিচার, তাই নাচ খারাপ হলেও বলার মতো সৎসাহস কেউ করে উঠতে পারে না। আর রিমঝিম সেই সুযোগেরই সদ্ব্যবহার করে। কিন্তু পদ্মর কথা ভিন্ন। ও চিরকালই ডাকাবো। ভরিতা আর তার চরিত্রের নেই। পরিবারের সবাই তাকে ভালোবেসে মাথায় তুলে রেখেছে চিরকাল, তাই কাউকে বিশেষ পরোয়া করা ওর ধাতে নেই। ও আবার একটু বেশি সত্যবাদী কিনা, তাই চোখ বন্ধ রাখলেও ওর মুখ বন্ধ থাকে না। রিমঝিম মেয়েটার সাথে লেগে গেল তর্কাতর্কির রূপ নিল ঝগড়াতে, আর ঝগড়া পৌঁছে গেল হাতাহাতিতে। পদ্ম তো রিমঝিমের অর্ধেক চুল গোড়া থেকে তুলেই ফেলেছে, বাকি সবও তুলে ফেলতো যদি না টিচার এসে ওদের থামাতো। রিমঝিমের মা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে পদ্মর নামে নালিশ করে, আর এরপরই স্কুলে মারামারি করার দায়ে কল যায় পদ্মর গার্জিয়ানের কাছে। এক কল পেয়েই বড় মামা আর মেজো মামা ছুটে এসেছিল স্কুলে। পদ্মর গার্জিয়ান লিস্টে মাহাদের নাম শীর্ষে থাকলেও আজ তাকে নিজের গার্জিয়ান লিস্ট থেকে কিছুক্ষণের জন্য বিরতি দিয়েছিল পদ্ম। বেচারা আর কত বেবিসিটারের কাজ করবে, এবার তো একটু বিশ্রামের প্রয়োজন তার। তাছাড়া মামাদের কাছে পদ্মর 7 গুণ মাপ, তারা ওকে আদর ছাড়া কখনো বকতে পারে না, শাসন তো দূরেই থাক। তাই পদ্ম সেই সুযোগ নিয়ে থাকে বারবার। খবর পেয়ে পদ্মর মামারা দ্রুত চলে আসে স্কুলে। তারা আসতেই প্রিন্সিপাল সব খুলে বলে তাদের। সব শুনে বড় মামা চোখ পাকিয়ে ভয় দেখানোর চেষ্টা করে পদ্মকে, কিন্তু তার এই বিরূপ প্রতিক্রিয়ার সামনে কিশোরীর মধ্যে ভয়ের সংকোচ তো হলোই না, বরং মামার এমন মিছে মিছে চোখ পাকানো দেখে পদ্ম আবারও ফিক করে হেসে ফেলে সবার সামনে। পদ্মর হাসিতেই এবার প্রিন্সিপাল কড়া চোখে তাকায় পদ্মর মামাদের দিকে, আর মামারা দুজন অসহায় চোখে তাকিয়ে থাকে প্রিন্সিপালের দিকে। প্রিন্সিপাল বাহাউদ্দিন জ্ঞানী মানুষ, তাই সিরাজুল ও জামিল শেখের মুখ দেখে বাকি ইতিহাস বুঝতে তার আর কোনো সমস্যা হলো না। বুঝতে পারলো এই মেয়েকে শাসন করা তাদের দ্বারা হবে না, বরং গুরু ঠাকুরকে প্রসাদ দান করতে হবে। বাহাউদ্দিন পদ্মকে উদ্দেশ্য করে বলল, এবারই লাস্ট সুযোগ তোমার, এরপর এমন হলে কিন্তু একদমই মাফ করা হবে না। পদ্ম ভালো ছাত্রী বলে এবারকার মতো মাফ করে দিলেন তিনি, কিন্তু বারবার একই ভুল গ্রহণযোগ্য হবে না। তাছাড়া সামনেই পদ্মর ফাইনাল পরীক্ষা, তাই সাথে প্রিন্সিপাল কিছু লেকচার দিয়ে ছেড়ে দেয়।
সব তো ঠিকই ছিল। মাহাত ভাই থেকে লুকানোর সকল অস্ত্র ওর তৈরিই ছিল, আর অস্ত্রগুলো খুব বিশ্বস্তও ছিল। তাহলে গুলি ছুড়ল কে? এবার কেবল পদ্ম পেয়ে নেই এই বিশ্বাসঘাতককে, তারপর বুঝাবে কত দানে কত চাল আর মুড়ি হয়। পদ্ম আবারও তাকালো মাহাতের দিকে, কিন্তু মাহাত একবারও তাকালো না ওর দিকে, বরং তার ভাবসাব একদম নিরুত্তাপ ও নিরুৎসাহিত। তা দেখে পদ্মর মন খারাপ হলো। স্বচ্ছ আকাশে যেন একদলা কালো মেঘের আবির্ভাব। এবার আরো জোরে কেঁদে দিল পদ্ম। কাঁদো কাঁদো সুরে হেঁচকে তুলতে তুলতে বলতে লাগলো, ভাই, পা খুব ব্যথা করছে। সেন্টার টেবিলের উপরে ছড়িয়ে আছে 3টি খাতা। 3টি খাতায় লাল মলাটে আবৃত, যেন জোড়ায় 3 বোনেরা বধূ সেজে বসে আছে। তাদের অন্তর্দেশে বসবাসরত কালো হরফগুলোকে নিজের নজর স্থির রেখেই জবাব দিল, সে কথা কি তোর মারামারি করার সময় মনে ছিল না? আর করবো না মাহাত ভাই, আল্লাহর পাক্কা ওয়াদা। এমন ওয়াদার কথা তুই রোজ 100 বার বলিস, কিন্তু করার কথা হলেই জলের দুধে মিশে খেয়ে ভুলে যাস। মাহাদের ব্যথিত ভাবভঙ্গি বলে দিচ্ছে কতটা অসন্তুষ্ট ও পদ্মার আজকের কাজের কারণে। প্রিন্সিপাল স্বয়ং নিজে ফোন করে সব বলেছে মাহাতকে। মাহাত আজ প্রথমবার এতটা লজ্জিত হলো, তাও পদ্মর কারণে। প্রিন্সিপালকে আশ্বস্ত করলো এমন আর হবে না। আর হবে না মাহাত ভাই, সত্যি। পদ্মর মুখটা চুপসে আসে মাহাদের অভিযোগের পোটলা খুলতেই। মাহাদ এবার শান্ত ভঙ্গিতে চোখ তুলে তাকায়। মাহাদের এভাবে তাকাতে দেখে অস্থির হয়ে ওঠে পদ্মর অন্তঃকরণ। তড়িৎ গতিতে চোখ সরিয়ে নেয় নিজের। ঝকঝকে ফকফকে পরিষ্কার মেঝেতে নিবদ্ধ হয়ে চোখের দৃষ্টি তার। কিন্তু মাহাদের মুখ এখনো থমথমে, তবে কথা বাড়ায় না। মুহূর্তে ওর মুখচ্ছবিতে পরিবর্তন এলো। কাণ্ঠ গলায় শুধু বলল, আর যদি এমন হয়? যা বলবে মাথা পেতে নিব। পদ্ম সহজ স্বীকারোক্তি। মাহাদ আচ্ছা বলে আবার ঝুঁকে পড়ল সেন্টার টেবিলে রাখা খাতাগুলো দেখার জন্য। আর চোখে একবার পদ্মর দিকে তাকিয়ে পা নিচে নামানোর জন্য বলল। অনুমতি পেতেই পদ্ম মাটিতে ধপ করে বসে পড়ে। ব্যথায় কাতরে ওঠে বেচারি। পা দুটো ধরে ভ্যা ভ্যা করে শব্দ করে এবার কাঁদতে লাগে। পদ্ম ওর স্বভাবসুলভ বাচ্চা কণ্ঠে বলে, আমার পা দুটো শেষ মাহাত ভাই, আমি মনে হয় আর হাঁটতেই পারবো না। মাহাত এতক্ষণ নিজেকে শক্ত পাথরের মতো স্থির রাখলেও এখন আর ধরে রাখতে পারল না। ছুটে গিয়ে পদ্মর সম্মুখে হাঁটু মেরে বসল। নেত্রকোণে জড় হলো কিছু অদৃষ্ট উদ্বিগ্ন। পদ্মর চোখের জল মাহাদের বুকের ভেতরে বসবাসরত ছোট্ট শহরটিকে ঝড় তুলে ভাসিয়ে দিচ্ছে কেমন। ঝাঁঝা করে উঠল মস্তিষ্কের নিউরন, অথচ মাহাদে চেয়েও কিছু করতে পারছে না। ব্যথিত হলো মাহাদের শক্ত হৃদয়। বুক ভেঙে বেরিয়ে এলো তীব্র মন কষ্টের দীর্ঘশ্বাস। সেই ছোট থেকে সামলে আসছে এই মেয়েটাকে। কবে একটু বড় হবে আর মাহাদের চিন্তা কমবে, নাকি সারা জীবন এই বাচ্চাকে ওর সামনে সামলে যেতে হবে? আর ভাবতে পারল না মাহাদ। আজকাল কেমন পাগল পাগল লাগে নিজেকে। দম মেরে বসে রইল বেশ সময় ধরে। কাতর বিমূর চোখে তাকিয়ে থাকলো সম্মুখের নারীকম কিশোরীর দিকে। কিছু পল বাদ মায়া ছাড়া কণ্ঠে জিজ্ঞেস করলো, খুব কি ব্যথা করছে ফুল? খুব কি ব্যথা করছে ফুল? মাহাদের মতো অভিনয় করে মুখ বাঁকালো পদ্ম। ঢং, নিজের কষ্ট দিয়ে এখন গীত গাইতে আসছে। একেই বলে জুতো মেরে গরুদান। পুরো 1 ঘন্টা 15 মিনিট আমি দাঁড়িয়েছিলাম এক পায়ে। তখন মনে পড়েনি পদ্মর কথা? এখন আসছে উনি পাংখা হতে। সরো, দূর হও আমার সামনে থেকে। লাগবে না আমার তোমার মতো পাংখা। পাষাণ্ড মানব একটা। দয়া মায়া বলতে কিছুই নেই। তুমি একটু দাঁড়িয়ে দেখো না কেমন লাগে, তখন না হয় বলবো মজা লাগছে কিনা। এতক্ষণের এত গম্ভীর পরিবেশেও মাহাত আচানক হেসে উঠল পদ্মর বাচ্চামিতে। গাল দুটো টিপে হঠাৎ 2 হাতে কোলে তুলে নিল। পদ্ম তখনও নিশ্চুপ, যেন কোনো কথা না বলার শপথ করেছে আজ। মাহাত হেসে বলে, এক পায়ে দাঁড়াতে বলেছিলাম, কিন্তু পা বদলাতে তো নিষেধ করিনি। তুই পা বদলিয়ে বদলিয়ে দাঁড়িয়ে থাকতে পারতি, কিন্তু তোর বুদ্ধি তো মাশাআল্লাহ। আমাদের দুটো পা কেন দিয়েছে বলতো? পদ্মর বুক একেবারে বোকা বোকা হয়ে গেল। আসলেই তো, ও পা বদলিয়ে দাঁড়ালে এতটা কষ্ট হতো না। গাধা একটা। ওর মুখ নিমিষেই কালো হয়ে গেল। ও কিভাবে এতটা বোকা হতে পারলো? নিশ্চয়ই ওর ব্রেনে আজ কেমিক্যালের লোচা হয়েছে। লম্বা সোফায় বসিয়ে পিঠে নিচে একটা বালিশ দিয়ে হাত শোয়া করে বসালো পদ্মকে মাহাত। পদ্মর পাশেই বসে পা দুটোকে নিজের উরুতে অবলীলায় তুলে নিল। পদ্মর শুভ্ররাঙা পায়ে
এখনও ঝুলছে মাহাদের দেওয়া রূপোর নুপুর জোড়া, যা ওর 13তম জন্মদিনে খুব যত্নের সাথে পরিয়ে দিয়েছিল মাহাদ। আজও নুপুর জোড়া খোলেনি পদ্ম। শ্বেতবর্ণের পায়ে এখনও ভোরের প্রথম কিরণের মতো কেমন জল করছে নুপুর জোড়া। প্রায় 1 বছর হতে চলল, কিন্তু এর উজ্জ্বলতা আজও যেন কোনো ভাটা পড়তে দেওয়া হয়নি। বাঁশের কঞ্চির মতো প্রলম্বিত আঙ্গুলগুলোর নখে সুন্দর করে মেহেদি দেওয়া, সোনালি পায়ে লাল রঙের জুটি যেন সোনায় সোহাগা। সেই নরম কোমল পায়ের তালায় হালকা চাপ প্রয়োগ করতেই পদ্ম ব্যথায় কুকিয়ে ওঠে। আর চুপ থাকতে পারে না বেচারি, ফেটে পড়ল আবারও মাহাদের উপরে। জলদস্যু হাতি কোথাকার, এত জোরে টিপ দেয়। যদি মরে যেতাম, আস্তে আস্তে করতে পারো না? তা করবে কেন? শুধু তো পারো বাচ্চা মেয়েটাকে ধরে ধরে এনে শাস্তি দিতে। তোর গলাটা টিপে দেই ফুল, আজকাল একটু বেশি কথা বলিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মারো মারো। আমি মরে গেলেই তো তুমি বাঁচো। এই বাচ্চা তো দুষ্টু, তোমাকে অনেক জ্বালায়। নতুন একটা বাচ্চা লাগবে, তাই না? তারপর তাকে কোলে তুলে নাচবে, ভালো না লাগলে তুলে তুলে আছাড়ও মারবে। আমার কি আর সেই কপাল আছে রে? একটাকে পেরেই জীবন শেষ, আরও একটা দাবি করা বোকামি। আমি রাম ছাগল হতেই পারি, তবে গাধা না। আর কোনো পেতনিকে ঘাড়ে চাপতে দেব না। কি বলে তুমি? আমি পেতনি? হাতের কুশনটা ছুঁড়ে মেরে বলে পদ্ম। তুমি পেতনি, তোমার বউ পেতনি। আমাকে কিছু বললে? হঠাৎ অপরিচিত কণ্ঠ শুনে দুজনেই চমকে তাকায় দরজার দিকে। আলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, হাতে তার কফির মগ। আলোকে দেখে মাহাদের প্রথমত কিছুটা বিরক্ত আর অস্বস্তি বোধ দুটোই হলো। আলো ওর আশেপাশে আসলেই এক অদ্ভুত অস্বস্তি বোধ ঘিরে ধরে, কারণ স্পষ্ট আলো ইচ্ছে করেই ইদানিং ওর চারপাশে বেশি ঘুরঘুর করছে। কাছে আসার কিছুটা চেষ্টাও করছে। মাহাদের এই বিষয়গুলো ভীষণ বিরক্ত লাগে। ওর মনে আলো নিজেকে অ্যাকসেপ্ট করার জন্য ওকে জোর করছে, আর এই জোর করা বিষয়টা মাহাত কোনোভাবেই মেনে নিতে পারে না। অথচ নিজের পরিবারের জন্য কিছু বলতেও পারছে না, তাই মুখে শুকনো হাসিয়ে নিয়ে বলল, না না, তেমন কিছু না। তোমাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। ও এমনি আবুল তাবুল বলে, ফাগলি একটা। তুমি কিছু মনে করো না। আলো এখনো চৌকাঠে দাঁড়িয়ে, ভেতরে ঢুকলো না। অনিমেষ তাকিয়ে থাকলো সামনের শুভ্ররাঙা পাঞ্জাবি পরিহিত পুরুষ দেহী যুবকটার দিকে। তার আচরণ, তার বেশভূষা সবকিছু তীব্রভাবে আকর্ষণ করে আলোকে। তাই তো আলো বারবার ছুটে আসে এই পুরুষটার সান্নিধ্য পেতে। সেদিন রাতে মাহাদের সাথে ও সময় কাটাতে না পারলেও পরের দিন মাহাদ ওকে নিজের বাইকে করে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এতেও যতটা আনন্দিত হয়েছিল, ঠিক ততটাই নিরাশায় ওর মন ভেঙে পড়েছিল। মাহাদকে কোনো শব্দ ব্যয় না করে চুপচাপ চলে যেতে দেখে আলো ভেবেছিল মাহাদ কিছু তো বলবে, কিন্তু হ্যাঁ, আলো জানো তার একজন অপরিচিত, তাই কথা বলা নিষেধ। আলো হতভম্বের ন্যায় দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। মাহাদের এমন আচরণ ওর মনটাকে বিষণ্ণ চাদরে ঢেকে দিল। মনে মনে ভীষণ অপমানিত বোধ করেছিল, কিন্তু জাবেদা বেগম ফোন করে আলোকে বোঝায় মাহাদ মানুষটাই এমন, তাই আলো যেন এসব নিয়ে বেশি না ভাবে। তাই তো আজ আবারও জাবেদার কথা এই বাসায় এসেছে। মাহাদের সাথে নিচে দেখাও হয়েছিল। আজ মাহাদের আচরণ ওর প্রতি একদম আলাদা। কত ভালো করে কথা বললো ওর সাথে, যেন মনেই হবে না সে জেনে বুঝে সেই আচরণ করেছিল সেদিন। মাহাদকে যেন বুঝে উঠতে পারছে না সে। তবে মাহাদের এতটুকু আচরণেই আলোর সকল অভিমান গলে পানি হয়ে গিয়েছে। মাহাদের সামান্য সান্নিধ্যে ওর কাছে মহামূল্যবান। ওর মনে মাহাদের জন্য একটা বিশেষ জায়গা দখল হয়ে আছে। হয়তো মাহাদ চাইলেও ও হাসতে হাসতে নিজেকে বিলিয়ে দিতে পারে কোনো কুণ্ঠা ছাড়াই। এই একটি মানুষই যথেষ্ট আলোর সকল অনুভূতিকে এলোমেলো করার জন্য, আলোর হৃৎপিণ্ডে হালকা মিষ্টি কম্পনের জন্য। এই মানুষটার কাছেই কেবল দুর্বল হয়ে পড়ে ওর মন আর দেহ। নিজের বলে কিছু আছে বলে মনে হয় না তখন। কখনো কখনো একটু নির্লজ্জ হয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় এই পুরুষের শক্ত পাটাতনের মতো প্রশস্ত বুকে। আবদার করে বলতে মন চায়, আমাকে একটু আদর করবেন মাহাত? আমার যে আপনার আদর পেতে খুব বেশি মন চায়। কিন্তু মনের কথা আলোর মনেই রয়ে যায়। মাহাদের গম্ভীর পার্সোনালিটির সামনে প্রকাশ করার মতো সাহস করতে পারে না মেয়েটা। হঠাৎ কারো হাসির শব্দে আলোর সম্মিত ফেরে। তার চোখে দেখে নেয় পাশে বসা কিশোরী মেয়েটার একবার। খুব বেশি সন্তুষ্ট হলো বলে মনে হলো না, কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল ওর মনের আকাশ হঠাৎ করে। চোখেতে আলোর নজর ঠেকল মাহাদের ওর উপরে রাখা পদ্মর দুপার উপরে। মুহূর্তে আলোর সমান্তরাল অদৃষ্ট বিরক্ত ভাঁজ পড়ল।
আমন্ত্রণ ছাড়াই অনেকটা অধিকার বোধ নিয়েই রুমের ভিতরে প্রবেশ করলো সে। ঘরে প্রবেশ করেছে আলো প্রায় আধ ঘন্টা হবে, কিন্তু ঘরে যে পদ্ম আর মাহাত ব্যতীত অন্য কেউ আছে তা যেন কারোর মনেই নেই। আলো উপস্থিতি থেকেও যেন তৃতীয় ব্যক্তি হিসেবে বিরাজমান ওদের কাছে। মাহাতকে দেখা যাচ্ছে এখনো পদ্মকে নিয়েই ব্যস্ত থাকতে, অথচ এদের ধ্যান নিজের দিকে আনতে ও বার কয়েক মিছে কাশিও দিয়েছিল। কিন্তু পদ্ম সামনে থাকলে মাহাত যেন অন্ধ বধির। ভাই কি হয়েছে তোমার পদ্ম? পড়ে গিয়েছিল বুঝি? পদ্মকে প্রশ্ন করে কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে আলো। মেয়েটা সত্যিই খুব সুন্দর, টকটকে ফর্সা গায়ের রং, এছাড়াও মাত্র কাঁচা হলুদ লাগিয়ে গোসল